দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি সপ্তাহের 5 কর্মদিবসে রাত 11টায় অনুষ্ঠানে আমরা কথা বলি সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে রাজনীতি নিয়ে। আজ আমরা কথা বলবো রাজনীতির অপরিহার্য অংশ, যেটিকে কূটনীতি বলা হয়, সেটি নিয়ে। কারণ বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন অভিযাত্রা কিংবা যে কোনো চ্যালেঞ্জ, তার সঙ্গে আমাদের বন্ধু রাষ্ট্র উন্নয়ন সংস্থাগুলোর নানা সম্পর্ক এবং সেটি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। সেসব নিয়েই এই বিশেষ করে 5 আগস্টের যে পট পরিবর্তন, তারপরে নতুন একটি সরকার দায়িত্ব গ্রহণ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং সেই সরকারের অগ্রাধিকার কি, সেই সরকার কি করতে চান, কতটুকু পারবেন, কি ধরনের চ্যালেঞ্জ, সেসব নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি বৈষম্যহীনতার কূটনীতি। আমার সঙ্গে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। স্যার, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। ভালো। জি, আপনি সরকারি চাকরি ছাড়ার পরে বিভিন্ন সময় কূটনীতি, রাজনীতি, অর্থনীতি অনেক কিছু নিয়ে লিখেছেন, বলেছেন, আপনার সঙ্গে আমাদের কথা হয়েছে। এবং আপনি আসলে মূলত এক ধরনের সমালোচনা করতেন, দিক নির্দেশনা দিতেন। আপনি এই সরকারি প্রক্রিয়ার অংশ কেন হলেন এবার, বা প্রেক্ষাপটটা কি ছিল, যতটুকু বলা সম্ভব? এটুকু বলা সম্ভব যে আমাকে অনুরোধ করা হয়েছিল, জি, যদি আরও সহজভাবে বলি যে প্রস্তাব করা হয়েছিল। আমি বলেছিলাম যে যদি প্রফেসর ইউনূস থাকেন তাহলে আমি তার সাথে তার টিমে যোগ দিতে রাজি আছি। যদি উনি নাও থাকেন, আমি তো কথা বলি, লিখি, সেগুলি হয়তো আমি করব সেই সরকারের পক্ষে, তবে আমি ব্যক্তিগতভাবে থাকতে চাই না, এটুকু আমি বলেছিলাম। পরে প্রফেসর ইউনূস যখন রাজি হয়েছেন দায়িত্ব নিতে, তখন আমি বলেছি ঠিক আছে, আমি আছি ওনার সাথে। তার মানে আপনি মূলত টিম লিডারের কারণে আছে? টিম লিডারের কারণে, যার প্রতি আমার আস্থা আছে, সেই কারণে। জি স্যার, এখান থেকে আলোচনাটা শুরু করি যে বিশেষ করে প্রফেসর ইউনূস, উনি যে মাত্রার মানুষ, এবং তার সঙ্গে ওনার গত 15-16 বছরের তার সঙ্গে রাষ্ট্রের বা সরকারের যে আচরণ, এবং সেখান থেকে এরকম একটা বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতিতে যখন আপনার দায়িত্ব নিলেন, বিশেষ করে আপনার মন্ত্রণালয় যখন নির্ধারিত হলো, সেটি হওয়ার কথা, তারপর নিশ্চয়ই আপনারা অগ্রাধিকার নির্ধারণ করেছেন। এই ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের কূটনীতির সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত 3টি খাত কি হতে পারে, বা কোনটি নিয়ে আপনারা এগোচ্ছেন? ঠিক এভাবে সুনির্দিষ্ট করা কঠিন। যদি আমরা খুব সাধারণ শব্দ ব্যবহার করি, তাহলে যে বাংলাদেশের স্বার্থ যাতে সর্বক্ষেত্রে রক্ষিত হয়, সেটা এই সরকার দেখার চেষ্টা করবে, এবং আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমাদের ঠিক প্রায়োরিটি আমি ওইভাবেই বলতে চাই না, কিন্তু ধরুন একটি ঘটনা আপনারা জানেন যে আমাদের কিছু কর্মীকে জেলে নেওয়া হয়েছিল, এবং খুব তড়িৎ বিচার করে তাদেরকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিচার করতে সময় অনেক কম লাগে, দীর্ঘসূত্রতা নেই, এবং তাদেরকে খুব দীর্ঘমেয়াদের দণ্ড দেওয়া হয়েছিল। তো আমাদের যদি আপনি কাজের কথা বলেন, তাহলে দেখুন দাঁড়িয়েছে প্রথমেই যে এই লোকগুলিকে কি করে মুক্ত করে আনা যায়। এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইন কানুনের ব্যাপারে যথেষ্ট কড়াকড়ি আছে। এখানে কিন্তু আমরা প্রথমেই চিন্তা করেছি যে ডক্টর ইউনূসের যে একটা ভাবমূর্তি আছে পৃথিবীতে, এবং সবাই তাকে চেনে, ইনক্লুডিং মধ্যপ্রাচ্যের সব আমির, সবাই তার প্রতি এক ধরনের শ্রদ্ধা আছে সবার। আমরা সেটাকে ব্যবহার করতে চেয়েছি যে হ্যাঁ, এই পথেই একমাত্র এই মানুষগুলোকে মুক্ত করে নিয়ে আসা যাবে। এবং উনি নিজে আমাদের উদ্যোগে ফলে উনি কথা বলেছেন তাদের প্রেসিডেন্টের সাথে, শেখ যিনি আছেন, এবং আপনারা দেখেছেন রেজাল্ট যে কাজ হয়েছে। তো আমাদের লক্ষ্য হবে আসলে অনেক ক্ষেত্রেই যে যেখানে প্রতিবন্ধকতা থাকার সম্ভাবনা আছে, এবং আছে, অনেক ক্ষেত্রেই আছে, সেখানে আমরা সেটা কাটানোর চেষ্টা করব। এবং প্রফেসর ইউনূসের যে তার যেই ভাবমূর্তি এবং যে ভ্যালু আছে, মানে বিশ্বের বাজারে অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেটাকে আমরা ব্যবহার করে দেশের স্বার্থ যতটুকু রক্ষা করা সম্ভব এবং উদ্ধার করা সম্ভব, সেটা আমরা করার চেষ্টা করব। স্যার, একটা প্রচলিত ধারণা হচ্ছে প্রফেসর ইউনূসের সঙ্গে পশ্চিমাদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক বেশি ভালো। ব্যক্তি ইউনূসের সঙ্গে তো আগে থেকেই ছিল। গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূস কিংবা হিলারি ক্লিন্টন, মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পশ্চিমা 68টি বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত তিনি অনারারি পিএইচডিও পেয়েছেন। ফলে এই সরকার কি কোনোভাবে, অনেকের ধারণা, অনেকে বলছেন, লিখছেন, এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট একটি সরকার? এটাকে আমি এভাবে পুট আপ করি, সেটা হলো যে দেখুন,
আমরা জানি যে অন্তত গত 5 বছর থেকে 7 বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু এক ধরনের আমাদের একটি অস্বস্তিকর পরিবেশ ছিল। আমি বলবো যে সেটা অনেকটাই আমাদের দেশ থেকে স্পন্সর করা। তারা কিন্তু আমাদের সাথে সম্পর্ক ভালো রাখারই চেষ্টা করছিল, কিন্তু যে কারণেই হোক আমাদের তদানীন্তন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটাকে সেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেনি, যে কারণে সম্পর্কে কিছু অস্বস্তির সৃষ্টি হয়েছিল। আমরা অবশ্যই সেটা কাটিয়ে উঠতে চাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একটা নীতিমালা আপনারা জানেন যে আসলে তো আমরা যে ডিপ্লোমেসি যেটা কূটনীতি যেটা ফলো করি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করা, এবং স্বার্থটাই কিন্তু চরম সব কিছুর উপরে। তো সেই স্বার্থ যদি রক্ষা করতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেখানে এত স্বার্থের ব্যাপার আছে, সেখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশ হিসাবে আমাদের সবচেয়ে বড় বাজার গার্মেন্টস পণ্যের। আপনি আমাদের গার্মেন্টস পণ্যই প্রধান, এবং সর্বসাকুল্যে যদি আপনি ধরেন তাহলেও তো একমাত্র সবচেয়ে বড় বাজার। ইইউ সবচেয়ে বড় আপনি যদি একটি ইউনিট হিসেবে ধরেন, কিন্তু একটি দেশ হিসাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কেউ নেই। 1 2 রেমিটেন্স, যেটা আমাদের জন্য খুব ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতিকে ধরে রাখতে পেরেছে কিন্তু রেমিটেন্স, কারণ আমাদের প্রতি বছরেই আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের চেয়ে বেশি, সেটা আমরা কভার করেছি রেমিটেন্স দিয়ে, নাহলে কিন্তু পারতাম না। এবং দেখুন, যেই একটুখানি রেমিটেন্স কম এসেছে তখনই কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে। অবশ্য সমস্যা শুধু সেই কারণে হয়নি, সমস্যা হয়েছে এখান থেকে প্রচণ্ডভাবে অর্থ বেরিয়ে যাওয়ার কারণে, টাকা পাচারের কারণে। তো সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 2 অথবা 3 একবার কিছুদিনের জন্য 1 নম্বর পজিশনে উঠে গিয়েছিল। তাহলে সেখানেও আমাদের গুরুত্ব আছে। আমাদের একটা বড় ডায়াসপোরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং আমাদের প্রচুর ছেলেমেয়ে লেখাপড়া করতে যায়, সেখানে লেখাপড়া করে ফিরে আসে, কেউ কেউ থেকেও যায়, সেটা যাই হোক, থেকে গেলেও কিন্তু তারা আমাদের দেশের প্রতি কন্ট্রিবিউট করছে। কাজে এই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভালো সম্পর্ক রাখা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা আমরা চেষ্টা করব। আমি মনে করি না যে টানাপোড়েন সৃষ্টি করা হয়েছিল, যে অস্বস্তির স্থানটা যেটা ছিল সেটা আমাদের স্বার্থে ছিল, আমাদের স্বার্থে ছিল না। কাজেই আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। এটা গেল একটা। তবে পাশাপাশি আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন যে পশ্চিমে তার রেপুটেশন খুব ভালো, আপনি পশ্চিমের কথা বলছেন কেন? তার রেপুটেশন কোথায় ভালো না? মিডল ইস্টেও ভালো। মিডল ইস্টে ভালো। তাকে সবার আগে ফোন করেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে সবার আগে ফোন করে ফেলিসিটেট করেছে, তিনি তার ব্যক্তিগত বন্ধু। আপনারা কি মনে করেন না যে চীনে তার যথেষ্ট রেপুটেশন আছে, তাকে যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে চীনে, তাকে চীনের প্রচুর গুরুত্বপূর্ণ মানুষ তাকে অত্যন্ত ভালোভাবে জানে এবং চেনে। কাজেই তার যে পরিচিতি বা গ্রহণযোগ্যতা সেটা আসলে বিশ্বব্যাপী, শুধু পশ্চিমে নয়। পশ্চিমে হয়তো বেশি ভোকাল সেটা হতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যে যে তার ইমেজের দাম আছে আমরা দেখেছি। স্যার, সেটা কি খানিকটা কাটানো গেল? বিশেষ করে আপনারা দায়িত্ব নেওয়ার 1.5 মাস না হতে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের লোক বহুদিন পর আসলো বাংলাদেশে, এবং গুরুত্বপূর্ণ মানুষ, ডোনাল্ড লু তো ছিলেনই, এবং সেইখানে এসে আমরা যা বুঝলাম সাদা চোখে যে আমাদের অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বাড়ানো সমত সেটি আলোচনায় প্রাধান্য পেল। এই সফর কি সেটির খানিকটা ইঙ্গিত বহন করে? এবং তারপর পরই বিশ্বব্যাংকের বা এডিবির যে ধরনের ঋণ সহায়তার ঘোষণা, এগুলো কি একই সূত্রে গাঁথা, এবং আমরা কি অর্থনৈতিকভাবে একটু ভালোর দিকে যাওয়ার যে চেষ্টা সেটা সফল হতে যাচ্ছে খানিকটা? আমার মনে হয় সেটা খুবই সম্ভব কয়েকটি কারণে। এক, আমার এক বন্ধু একটু হতাশা ব্যক্ত করে খানিকটা খোঁচাও দিয়েছে যে মাত্র $200 মিলিয়ন দিয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আপনার ইউএসএআইডির বাজেট কিন্তু খুব বড় না, কাজে সেখান থেকে $200 মিলিয়ন খুব কম না। এক, আমাদের প্রয়োজনের তুলনায় হয়তো টোটাল প্রয়োজনের তুলনায় কম, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ কিন্তু শুধু ইউএসএআইডি না, আপনি যে আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান থেকে আপনি অর্থ পাবেন সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ডমিনেন্ট ভূমিকা পালন করে প্রত্যক্ষভাবে। কাজেই আপনি যে ওয়ার্ল্ড ব্যাংক যে আপনাকে সহায়তা করবে সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। IMF থেকে আপনি লোন নেবেন সেখানেও গুরুত্বপূর্ণ। এমনকি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত না, এডিবি বলেন, প্রত্যেকটি জায়গাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। এবং আস্থার প্রশ্ন যখন আসবে, আস্থার স্থানটা যখন সৃষ্টি হবে, তখন কিন্তু সবাই এগিয়ে আসবে। বিষয়টা হলো যে আপনি ঋণ দেবেন কাকে, যার উপর আপনার আস্থা আছে। সে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের জন্য সেই পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ যে একটি আস্থার স্থান সৃষ্টি করা অন্যান্য দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য, এবং সেখানে আমরা মনে হয় সফল হয়েছি। আরেকটি পয়েন্ট কিন্তু আছে, সেটা হলো যে একজন সঠিক ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে।
আমাদের ব্যাংকিং সেক্টরটাকে শেষ করে দেওয়া হয়েছে গত কয়েক বছরে, বিশেষ করে সর্বশেষ 5 বছরে বোধহয় এটার এরকম ক্ষতি কখনো হয় না। এটা আজকে যে অর্থনীতি খাতের দুরবস্থা, তার অন্যতম কারণ হলো ব্যাংকগুলোকে একদম লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আশা করি যে যেই হাসান মনসুর সাহেবকে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে, অত্যন্ত সঠিক একটি অ্যাপয়েন্টমেন্ট, এবং উনি কিন্তু ইতিমধ্যেই মনে হচ্ছে খানিকটা সাফল্যের দিকে যাচ্ছেন। ব্যাংকিং খাতকে আবার লাইনে নিয়ে আসা, এটা যদি করা যায় অর্থনীতি এগোবে। স্যার, তাই যদি হয় তাহলে এই পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেল অফিস অনেকের ভূমিকা রয়েছে, কিন্তু সেই ভূমিকাটা ফ্যাসিলিটেট করবে আপনার দূতাবাসগুলো, মানে পররাষ্ট্রমন্ত্রীর দূতাবাসগুলো। সে জায়গায় কতখানি আশাবাদী সেটি নিয়েও বিভিন্ন সংস্থা প্রধান যারা আসছেন তাদের সঙ্গে সিএ, আপনি অর্থ উপদেষ্টা নিজেও কথা বলছেন। আমি শুধু আপনাকে এটুকু বলতে পারি যে আমি নিশ্চয়তা বিধানের চেষ্টা করব যে যেখানে আমাদের মিশন কোনো সহায়তা করতে পারে, পার্টিকুলারলি যেসব দেশে এটা ঘটবে, সেখানে অবশ্যই আমাদের দূতাবাস সহায়তা, ম্যাক্সিমাম সহায়তা দেওয়ার চেষ্টা করবে। মূল কাজটা তো আসলে আমাদের না, মূল কাজটা হচ্ছে অর্থনীতি নিয়ে যারা কাজ করবেন তাদের যে সহায়ক যেটুকু ভূমিকা আমাদের আছে সেটুকু আমরা পালন করব। আমাদের মূল কাজ হবে যাতে কোনো এক জায়গাতে গেলেন অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তির সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া, এবং তারা যেন ঠিকঠাক দেখা করতে পারেন, তারা যেন তাদের কেসটা উত্থাপন করতে পারেন সেটা দেখানো। যদি কোনো ধরুন কোনো ইনভেস্টমেন্টের ব্যবস্থা প্রশ্ন থাকে, সেখানে আমাদের কাজ হচ্ছে যে যারা ইনভেস্টমেন্ট আনতে যাবেন তাদের সাথে যেন আমরা স্থানীয় বিজনেস কমিউনিটির যোগাযোগটা করে দিতে পারি। আমি বিশ্বাস করি যে আমাদের মিশনগুলো সেটা করতে সক্ষম হবে। স্যার, এই যুক্তরাষ্ট্রের এক ধরনের যে সমর্থন আছে সেটা সাদা চোখেও বোঝা যায়, অথবা আপনি যেটা বলছিলেন তাদের সঙ্গে যে অপ্রয়োজনীয় দূরত্বটা তৈরি হয়েছিল সেটি ঘুচানো দরকার। আপনার নিশ্চয়ই মনে আছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর গেল ডিসেম্বরে একটা ব্রিফ করেছিল, আমি যদি ভুল না করি 17 ডিসেম্বর। তারা ব্রিফ করে বলেছিল যে বাংলাদেশে আরব বসন্তের মতো একটি তারুণ্যের অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চলছে, স্বভাবতই রাশিয়া করলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বা ওয়েস্টার্নদের দিকে ইঙ্গিত করে সেটা হলো। ফলে এটা কি যারা কনস্পাইরেসি থিওরিতে বিশ্বাস করে তারা কেউ এটাকে ওটার সঙ্গে মেলায়। ফলে এই ছাত্র জনতার কোটা বা বৈষম্য বিলোপের জন্য যে আন্দোলন, তার সঙ্গে কি আসলে ওয়েস্টার্নদেরও কোনো সম্পর্ক ছিল, বা এটা কি খুবই প্রিপ্ল্যান্ড হওয়ার কোনো আদৌ সম্পর্ক আছে? আমি তা মনে করি না। সেটা হলো যে যখন কোনো একটি ঘটনা ঘটবে যেটাতে আপনার মতাদর্শের সাথে মেলে, আপনি সেখানে কিছু সমর্থন দিতেই পারেন। আমি জানি না যে সেটা কী ধরনের কোনো সমর্থন এসেছে কিনা, কিন্তু মূল ঘটনাটা তো আমাদের ছেলেমেয়েরাই ঘটিয়েছে। সেখানে যেই আউটকামটা যেটা হয়েছে সেটাকে তো পশ্চিমের সবাই ওয়েলকাম করেছে। এটা আমরা ওয়েলকাম করি তাদের এই ওয়েলকাম করাটাকে, এবং আমি মনে করি যে তারা এটা সঠিক কাজটি করেছে, কারণ দেশের মানুষ তো ঠিক এই জিনিসটাই চেয়েছে। কারণ যেটা ছাত্রদের আন্দোলন হিসেবে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু ছাত্রদের আন্দোলন হিসেবে শেষ হয় নাই। তারা বিপুল জীবন বাজি রেখে করেছে এবং তারা মূল্য দিয়েছে প্রচুর। 8 শতাধিক ছাত্র জনতা, প্রায় সবাই ইয়াং, কিছু শিশুও আছে, তারা তো তাদের জীবন দিয়েছে এই অভ্যুত্থানের জন্য। তো কাজে সেটা তারা করেছে। এখন তারপরে যে আউটকামটা হয়েছে, যে সরকার এসেছে, তাদের মতাদর্শের সাথে যদি যাদের মিল থাকবে তারা সমর্থন দেবে, এটাতে কিন্তু অবাক হওয়ার কিছু নাই। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও এই প্রশ্ন করা হয়েছিল, তারা বলেছে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমরা স্বাভাবিকভাবেই এই সরকারকে সমর্থন করতে চাই এবং তাদের সাথে আমরা সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, যেটা আমরা সবাই চাই। কারণ যেটা ছাত্রদের আন্দোলন হিসেবে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু চূড়ান্ত বিচারে একটি গণ আন্দোলন নিয়েছিল এবং গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। স্যার, সাবেক প্রধানমন্ত্রী যিনি ভারতে চলে গেছেন বা পালিয়েছেন অথবা দেশ ছেড়েছেন, তিনি বিভিন্ন সময় বলেছেন যে বাংলাদেশের একটা অংশ সেন্ট মার্টিন দ্বীপকে মিন করে কোনো একটি দেশ নিতে চায়। নাম বলেননি, কিন্তু তিনি যে ইঙ্গিত করেছেন, এগুলো কি কেবলই পলিটিক্যাল রেটরিক ছিল? আপনি তো আজকেই কেবল পররাষ্ট্র দপ্তর চালাচ্ছেন তা না, আপনি যে আপনার জীবনের একটা বড় অংশ এখানেই কাটিয়েছেন। ফলে আপনার মূল্যায়ন বা পর্যবেক্ষণ কি আসলে ওগুলো কি পলিটিক্যাল রেটরিক ছিল, নাকি সত্যি সত্যিই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন বা এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভেন্যু পার্টনার হতে যাচ্ছি? দেখুন, এটাকে আমি এভাবে দেখি, এই যে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি যেটা বলা হচ্ছে, আমি তার কোনো সমর্থন, আমার মন্ত্রণালয়ে আমি কোনো কাগজ পাইনি সেরকম কিছু, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যেটা সত্য না। কাজেই এই হিসাবে আমি এটা কখনোই মনে করতে পারি না যে এটার কারণেই
সরকারের পতন ঘটে গেছে বা এরকম কিছু ঘটেছে। এটা কিন্তু সেক্ষেত্রে এটা যদি আমরা কেউ যদি মনে করে বা এটা যদি প্রপাগেট করতে চায়, তার মানে সে কিন্তু এই যে আন্দোলনটা এবং যে অভ্যুত্থানটা হয়েছে সেটাকে আন্ডারমাইন করতে যাচ্ছে, ডিভ্যালু করতে যাচ্ছে। সেটা খুবই অন্যায় হবে বলে আমি মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই তাদের ইন্দো প্যাসিফিকে একটা লক্ষ্য আছে, ইন্টারেস্ট আছে। সেটা যে আমাদের সাথে পুরোপুরি মিলবে এমন কথা নেই, ভারতের সাথে যে পুরোপুরি মিলবে এমন কথা নেই। ভারত তো তাদের এমনকি কোয়াডেরও সদস্য। কিন্তু তারপরে কি আমরা কি মনে করতে পারি যে ভারতের স্বার্থ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ একদম এক, অন্তত ভারত মহাসাগরে এবং বঙ্গোপসাগরে? আমি মোটেই সেটা মনে করি না। তাহলে তো ব্রিক্স হয়তো হইতোই। হ্যাঁ, এখন ভারতের স্বার্থ আছে, ভারত সেটা দেখবে, মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ দেখার চেষ্টা করবে। আমাদেরকে যেটা আমি সবসময় বলে আসছি যে আমাদেরকে একটা ব্যালেন্স মেনটেন করেই চলতে হবে সবার সাথে। তিনটি শক্তি এখানে ইনভলভ, আমি রাশিয়াকে বাদ রাখছি আপাতত। তিনটি শক্তি এই পুরো প্রক্রিয়ার সাথে ইনভলভ, একটা মার্কিন যুক্তরাষ্ট্র, একটি চীন, একটি ভারত। এবং তাদের প্রত্যেকের নিজস্ব লক্ষ্য আছে। আমাদের তাদের কারো লক্ষ্যের সাথে আইডেন্টিফাই সম্পূর্ণভাবে করা চলবে না। যেটুকুতে আমাদের স্বার্থ রক্ষিত হবে সেটুকু আমরা তাদের সাথে কোয়েনসাইড করাবো। জি স্যার, আরেকটা বড় প্রশ্ন হচ্ছে এই বিশেষ করে শেখ হাসিনা ভারতেই কেন গেলেন সেটির উত্তর নিশ্চিতভাবে আমি জানি আপনি দিতে পারবেন না বা দিতে পারার কথা না, কিন্তু উনি ভারতকে বেছে নিলেন। এবং একটা প্রচলিত ধারণা হচ্ছে যে ভারত সরকারের সঙ্গে বিশেষ করে 2014 নির্বাচন, সে সময় ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা আসা, হোসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান, তাকে এক প্রকার জোর করা নির্বাচনে থাকতে, ফলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি আসলে বাংলাদেশকে ছাপিয়ে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক হয়ে গিয়েছিল? আপনিও মাঝে মাঝে বলেন যে সম্পর্কটা মানুষে মানুষে পুরোপুরি হয়নি। আপনি কি সেই ব্যাখ্যায় এখনো অনড় আছেন? দেখুন, আমার হয়তো শব্দচয়ন পরিবর্তন হতে পারে, যেহেতু আমি যখন একজন স্বাধীন মানুষ ছিলাম তখন সেটা ছিল নিতান্তই আমার কথা, ব্যক্তির কথা। এখন আমি যদি কিছু বলি পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের কথা হয়ে যাবে। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনটি নির্বাচন হয়েছে সেখানে প্রচলিত বিশ্বাস যে ভারতের সমর্থনের কারণে এই তিনটি মানে খুব ত্রুটিপূর্ণ নির্বাচন হতে পেরেছে। এটা হলো প্রচলিত বিশ্বাস মানুষের, এবং মানুষের বিশ্বাস করতেও আপনি উপেক্ষা করতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা প্রকৃতই চাই, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা মহোদয় তার বক্তৃতাতে কিন্তু বিষয়টা স্পষ্ট করেছিলেন যে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, তবে সেটা পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে হতে হবে। আমার মনে হয় এটা বিষয়টা খুব স্পষ্ট করে দিয়েছে, এবং আমরা আসলে সেটাই ফলো করার চেষ্টা করব। আমরা চাইবো যে ভারতের সাথে ভালো সম্পর্ক, এবং আমরা চাইবো এটাও যে ভারত তার অবস্থান প্রয়োজনীয় পরিমাণ মডিফাই করবে, যাতে করে যে একটি বিশ্বাস গড়ে উঠেছিল মানুষের মাঝে বিশ্বাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আলটিমেটলি দেশ যারা পরিচালনা করবেন বা সরকার যারা পরিচালনা করবেন তাদেরকে অবশ্যই মানুষের যে ধারণা সেটাকে বিবেচনায় নিয়েই করতে হবে। আমরা চাইবো যে মানুষের মাঝে ভারতের সাথে সম্পর্কটা এমনভাবে গড়ে উঠুক, এমনভাবে মডিফাইড হোক, যাতে করে মানুষ বিশ্বাস করে যে ভারতের সাথে ভালো সম্পর্ক আছে, শুধু সরকার বা ব্যক্তি না। জি, কিন্তু স্যার আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে উপদেষ্টা পরিষদেরও কেউ কেউ অথবা বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের যারা সমন্বয়কারী নেতৃবৃন্দ, তারা কেউ কেউ ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন, এবং ভারত বিরোধিতার রাজনীতি আমাদের দেশে দীর্ঘদিন ছিল, মাঝখানে মনে হচ্ছিল একটু কমেছিল। এমনকি মূলধারার রাজনৈতিক দল যারা, বিএনপিও গতকালকে যে সমাবেশ আপনি দেখেছেন সেখানেও ভারতকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে, এবং কথাবার্তাগুলো নিশ্চিতভাবে সরকারের জন্য খুব সুখকর না ডিপ্লোম্যাটিক চ্যানেলে। ফলে এই সরকার কি আসলে একটি ভারত বিরোধী সরকার? এইরকম একটা প্রচলিত ধারণাও যদি মানুষের ভিতরে যায়, প্রো বাংলাদেশ না হয়ে অ্যান্টি ইন্ডিয়ান হয়, আপনি যেটা বলছেন বাংলাদেশের স্বার্থ রক্ষা, সেটা করতে গিয়ে কি অ্যান্টি ইন্ডিয়ান এই তকমাটা বেশি গায়ে লাগছে কিনা, সেই প্রসঙ্গে আপনার বিশ্লেষণ শুনবো। কথা বলছি পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। তার প্রশ্ন ছিল যে এই সরকার কি ভারত বিরোধী সরকার? এটা কারো কারো ধারণা। দেখুন, আমি এক কথায় বলি, এটা হলো বাংলাদেশের পক্ষের সরকার, বাংলাদেশের স্বার্থের পক্ষের সরকার। আপনি যদি ডিপ্লোমেসি চিন্তা করেন, ভারত বিরোধিতা অবশ্যই এই সরকারের কাজ। আমরা যেটা বলেছি যে ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা সার্বভৌম সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে। আপনি ভারত বিরোধী কথাবার্তা কারো কারো বলেছিলেন,
তো আপনি ভারতের দিকে তাকান না। এমনকি যখন স্বর্ণযুগ ছিল বলা হতো দুই সরকারের মধ্যে দেশের মধ্যে সোনালী অধ্যায়, কারণ সাধারণ মানুষের মধ্যে এই অনুভূতিটা সঞ্চারণ হয়নি, কারণ আমি তখন সাধারণ মানুষের কাতারে ছিলাম, আমি তাদের রিয়াকশন জানি। তখন কি ভারতীয় নেতৃবৃন্দ, একেবারে উপরের শ্রেণীর নেতৃবৃন্দ প্রচুর অপমানজনক কথা বলেননি বাংলাদেশ সম্বন্ধে? অমিত শাহ বলেছেন। কাজে যদি আমাদের দুই একজন যদি সরকারি পর্যায়েও কেউ যদি ভারত বিরোধী দু চার কথা বলে থাকে, এটা নিয়ে তো এত বেশি বিচলিত হওয়ার কিছু নেই। আমরা কাজ কি করছি, পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে এগোচ্ছে, প্রধান উপদেষ্টার অ্যাটিচিউড কি, এটা হলো গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্কটা গড়ে উঠতে হবে এই নীতির ভিত্তিতেই। জি, আরেকটা বড় জিনিস হচ্ছে যে ভারতে যেহেতু বিদায়ী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি থাকছেন, সেটিও কি মানুষের যে সেন্টিমেন্ট ভারত নিয়ে, সেটিকে আরেকটু ভারত বিরোধী করে তুলছে কিনা? এটা তো আমার চেয়ে আপনারা বেটার জাজ হতে পারবেন, কারণ আপনাদের তো সাধারণ মানুষের অনুভূতির সাথে নিশ্চয়ই পরিচয় আছে, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। উনি যখন প্রথম গেলেন তখন তো এ নিয়ে আপনি জানেন যে জয়শঙ্কর সাহেব একটা বিবৃতিও দিয়েছিলেন তাদের পার্লামেন্টে। কাজে সেটাই অবস্থা ছিল যে উনি খুব স্বল্প সময়ের নোটিসে তাকে এখানে আসতে দেওয়া হয়েছে। আমরা তখন যেটুকু শুনেছিলাম যে উনি হয়তো অন্য কোনো দেশে চলে যেতে চাইছেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না মনে হয়, যে কারণে হয়তো উনি এখানে আসেন। কী কারণে আসেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, সেটা ভারতীয়রা বলতে পারবে। তবে এই ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা নিজে কিন্তু বলেছিলেন যে উনি ওখানে বসে যদি বিবৃতি দিতে থাকেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, সেটা সুসম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে অন্তরায় হতে পারে। আমরা মনে করি যে সেটাই করা উচিত। আমিও চাইবো যে ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেটা হলো ভারতের ব্যাপার, কিন্তু তিনি ওখানে বসে যেন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখতে না পারে, বাংলাদেশ সরকারের বিরোধী কোনো বক্তব্য না রাখেন। এটা যদি তারা তাকে একটু এটা মেনটেন করাতে পারে, তাহলে আমি মনে করি যে সুসম্পর্ক প্রতিষ্ঠা সহজতর হবে। জি, আপনি এর মধ্যে কয়েকবার বলেছেন যে উনি কি স্ট্যাটাসে আছেন সেটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার জানে না বা জানতে চায়নি, কিন্তু একটা ধারণা ছিল যে ৪৫ দিন, আজকে ওনার ভারতে যাওয়ার ৪৫ দিন, ৫ আগস্ট থেকে হিসাব করলে। কিন্তু আপনার দেশের সাবেক প্রধানমন্ত্রী, তার স্ট্যাটাসটা জানার নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও যোগাযোগ করার সুযোগ ছিল, আপনারা সেটা করছেন না কেন? বা আমার মনে হয়, আমি মনে করি যে বিষয়টা অপ্রয়োজনীয়। আমরা এটুকু জানি যে ভারত তাকে থাকতে দিয়েছে, আশ্রয় দিয়েছে, তাদের নিয়মকানুন কি সেটা তারা দেখবে। আমরা তার পাসপোর্ট ক্যান্সেল করেছি নিয়ম অনুযায়ী। আমরা সব যখন দায়িত্ব শেষ হয়ে যায় ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যান্সেল করে দিই। তারপরে উনি যদি দেশে ফিরতে চান নিজে থেকে, তাহলে তাকে ট্রাভেল ডকুমেন্ট ওয়ান ওয়ে দেওয়া হবে, উনি এসে পাসপোর্টের অ্যাপ্লাই করবেন। আর যতক্ষণ পর্যন্ত উনি নিজে না চাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাকে ফেরত আনতে চাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে তখন যখন কোনো কোর্ট আমাকে বলবে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছি, যে তাকে অমুক মামলায়, তার বিরুদ্ধে প্রচুর মামলা হচ্ছে, অমুক মামলায় তাকে উপস্থিত করা প্রয়োজন, তখন আমরা অ্যাপ্রোচ করতে পারি ভারতকে। তার আগে পর্যন্ত তো আসলে আমার মন্ত্রণালয়ের, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে কোনো ইনভলভ হওয়ার প্রয়োজন নেই, বলারও প্রয়োজন নেই। ভারত দেখছে যে তাকে কি স্ট্যাটাসে রাখবে, সেটা তাদের বিষয়। কিন্তু আদালত যদি তাকে দণ্ডিত করে অথবা বিচারের প্রয়োজনে আনতে বলে আইন মন্ত্রণালয় আপনাকে, সেটি আনা খুব সহজ প্রক্রিয়া মনে হচ্ছে কিনা? প্রক্রিয়া সহজ না, কিন্তু সেটা আমরা তখন ইনিশিয়েটিভ নেব। প্রক্রিয়াটা সহজ না, আমি এই জন্য বলছি যে এটা ভারতীয় আইন আদালতেরও প্রশ্ন এসে যায় যে কাউকে ফেরত আনতে গেলে, এমনকি যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকেও, তারপরেও কিন্তু তার লোকাল যেই লিগাল সিস্টেম সেটা এক্সস্ট হওয়ার পরেই ফেরত আনা যায়। তো সেই প্রসেস করেই তখন আমাদের কাছে আমরা সেই প্রসেস তখন চালু করবো, যদি কোনো কোর্ট আমাদেরকে সেই নির্দেশ দেয়। কিন্তু আপনার সঙ্গে তো ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে, কিন্তু ওনাকে ভারত বন্দী হিসেবে যদি না ট্রিট করে, তাহলে সেটি আনার জন্য আবার বিকল্প উপায় নিশ্চয়ই আপনাদেরকে ভাবতে হবে। দেখুন, এটা যদি সেরকম পরিবেশ সৃষ্টি হয়, যদি কোর্ট চায়, আদালত যদি চায় যে তাকে ফেরত আনতে হবে, তখন আমরা যা যা ব্যবস্থা আছে সেটা নিয়ে আরও বেশি বিশদ বলতে পারবেন আসলে যারা আইন নিয়ে কাজ করেন। আমি তো সেটা করি না, আমি সাধারণ সেন্সে সেটা বললাম। তারপরে আইনের কি ফাঁক ফোকর আছে সেটা তো তারা দেখবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। ভারতের সঙ্গে সম্পর্কের আরেকটা বড় অস্বস্তির জায়গা সমস্ত সীমান্তে বেসামরিক মানুষ হত্যা, এবং ভারতের সঙ্গে অনেকগুলো দেশের বর্ডার আছে, খুবই যুদ্ধপূর্ণ বর্ডার, পাকিস্তানের সঙ্গে কিংবা চীনের সঙ্গে। সেই সব বর্ডারে যে পরিমাণ মানুষ, বেসামরিক মানুষের কথা বলছি, মানে তার চেয়ে আমাদের, আপনার দায়িত্ব নেওয়ার পরেও আমি যদি ভুল না করি কমপক্ষে 3 জন এবং তার ভিতরে 2 জনই শিশু। এই ঘটনাগুলোতে আপনারা প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু এইটার সমাধানের রাস্তা কি?
দেখুন, সমস্যাটা হয়তো বর্ডারে, কাজেই আমাদেরও ইনভলভমেন্ট আছে, কিন্তু সমাধানের রাস্তা কিন্তু ভারতের হাতে। আমাদের যে বর্ডার ফোর্স আছে তারা চেষ্টা করবে যাতে ইলিগাল ক্রসিং না হয়, কিন্তু আমাকে বলুন আপনি, পৃথিবীতে কোনো বর্ডার আছে যেখানে ইলিগাল ক্রসিং হয় না? সব জায়গায় হয়। পৃথিবীর সব জায়গায়। পৃথিবী থেকে আরেকটি স্থান আছে যেখানে গুলি করে মানুষ হত্যা করা হয় বর্ডার ক্রসিংয়ের কারণে? কোথাও নেই। কাজেই এখানে বিষয়টা ভারতের, এই সমাধানটা ভারতকে করতে হবে। ভারতকে করতে হবে যে তারা কেউ একজন একটা বেআইনি কাজ করা মানে এই না যে তাকে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড দিতে হবে। বেআইনিভাবে ভারতে কেউ ঢুকলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে ভারতের আইনে। অনুপ্রবেশের মামলা করবে, মামলা করে তাকে কোর্টে সোপর্দ করবে, কোর্ট তাকে সম্ভবত 6 মাসের জেল দেওয়ার একটা ব্যবস্থা আছে। সেটা করার পরে আমাদেরকে বলবে, আমরা তাকে ফেরত নিয়ে আসবো। এটা লিগ্যাল প্রসেস, আমরা মেনে নিতে পারি। এই একটি বিষয়ে আমার নিজের সেন্টিমেন্ট একটু বেশি শক্ত, সেটা হলো যে আমি মনে করি যে ভারত চাইলে এই হত্যাকাণ্ড বন্ধ করতে পারে, এবং আমরা যে কোনো মিটিংয়েই কিন্তু এটা তাদেরকে বলে থাকি। আমি আমার সাথেও যখন কোনো মিটিং হবে আমি সেটা বলবো যে এই জিনিসটা বন্ধ করলে, বিষয়টা হচ্ছে যে একটি মানুষ যখন বর্ডারে এভাবে নিহত হয়, সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের সব মানুষ, এখন তো পৃথিবীতে কমিউনিকেশনের যুগ, মুহূর্তের মধ্যে সবাই সব কিছু জেনে যায়। বাংলাদেশ সব মানুষ কিন্তু ক্ষুব্ধ হয় এই জিনিসটা নিয়ে, কেউই এটাকে সহজভাবে নেয় না। তো যদি মানুষের সম্পর্ক ভালো করতে হয়, যেটা আমরা চাই, তাহলে তো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। এটা আমি আশা করব যে ভারতীয় নেতৃত্ব এ ব্যাপারে সিরিয়াস হবেন এবং তারা এটা বন্ধ করার চেষ্টা করবেন। আপনারা দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদী টুইট করে অভিনন্দন জানিয়েছেন। সম্ভবত একবার কথা হয়েছে ভারতের হাই কমিশনের সঙ্গে, প্রধান উপদেষ্টা, আপনি অর্থ উপদেষ্টা, একাধিক উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে নিশ্চয়ই আপনাদের সরকারের এই মনোভাবের কথা আপনারা হাই কমিশনারকে জানিয়েছেন। দেখুন, বিষয়টা হচ্ছে এরকম যে টুইট অথবা যে শুভেচ্ছা বিনিময় হলো টেলিফোনে, সেখানে তো এত ডিটেলসে যাওয়ার কথা না, এটা তো আপনি বুঝতেই পারছেন। কিন্তু আমি আপনাকে বলি, হাই কমিশনার সাহেব যখন আমার সাথে দেখা করতে এসেছেন, আমি নিশ্চিত যে চিফ অ্যাডভাইজার সাহেবের সাথেও গেছেন এবং সেখানেও এই ধরনের কথাবার্তাই হয়েছে। আমি তাকে স্পষ্ট করে বলেছি যে আসলে এই একটা ইস্যু যদি আমরা সমাধান করতে পারি, বর্ডার কিলিংটা যদি বন্ধ হয়, তাহলে কিন্তু মানুষের মাঝে ভারতের প্রতি যে একটি অনেক বিষয় যেটা ক্ষোভ আছে, সেটা কিন্তু প্রশমিত হতে সহায়ক হবে। তো আমাদের যেটুকু বলার বলেছি, তারপরে আমরা যখন ঘটনা ঘটেছে তখন শক্ত ভাষায় আমরা প্রতিবাদ করেছি, আগের চেয়ে অনেক বেশি শক্ত ভাষা আমরা ব্যবহার করেছি। আমরা এটাকে কন্ডেম করেছি, আমরা লিখিতভাবে কন্ডেম করেছি এবং বলেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করে শাস্তি দেওয়া উচিত। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এর চেয়ে বেশি কিছু তো করা সম্ভব না, সেটুকু আমরা করেছি। এবং আমাদের সাথে যখন আলাপ আলোচনা হবে নিশ্চয়ই, তখন আমরা এই ইস্যু তুলব যে আপনারা এই জিনিসটা দয়া করে একটু সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা করুন। ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো নদী, 50টির বেশি অভিন্ন নদী, আমাদের 54টি নদীর 51টি ভারতের সঙ্গে, 3টি সমস্ত মিয়ানমারের সঙ্গে, এবং একমাত্র গঙ্গা ছাড়া আর কোনো নদীর পানি নিয়ে আমরা কোনো বন্টন এখনো করতে পারিনি। তিস্তা নিয়ে পুরো নাটকীয় ঘটনা আপনি খুব ভালো জানেন। এরকম দৃশ্যমান কোনো একটা সফলতা বা কাজকে আমরা দেখতে পাবো, বা আপনাদের এই মেয়াদ যদি একটা ভেবে নিই, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তার ভিতরে করার কোনো প্ল্যান আপনাদের আছে? আমাদের ইচ্ছা তো অবশ্যই আছে। আমরা চাই যে এই সিজনেই তিস্তার পানি সমস্যার সমাধান হয়ে যাক। অন্তত একটা অন্তর্বর্তীকালীন চুক্তিতে আমরা পৌঁছি, যেটা আমরা কিন্তু আজকে থেকে 10 বছর আগেই তো আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছিলাম। সেই শর্তে যদি একটা চুক্তি হয়ে যায় আগামী শুকনা সিজনের আগেই, আমরা খুবই খুশি হব সেটা যদি হয়। এবং আমি নিশ্চিন্ত যে এ ধরনের একটি ঘটনা যদি ঘটে, তাহলে সেটার মানুষের মনোভাবের মধ্যেও ইম্প্যাক্ট হবে পজিটিভ। তো আমরা অনুরোধ করব ভারতকে যে যেন এই বিষয়ে অন্তত যেটা কাছাকাছি আমরা গেছি, এটাকে অনেকটাই একটা লো হ্যাঙ্গিং ফ্রুট যেটা বলা হয়, সেরকম বলা যেতে পারে। এটাতে খুব বেশি নেগোশিয়েট করার কিছু নাই, একটু পার্সেন্টেজ একটু কম বেশি করেই একটা চুক্তিতে আমরা উপনীত হতে পারি। এবং এ নিয়ে কিন্তু আন্তর্জাতিক নদী আইন যেটা আছে, সেখানেও কিন্তু কিছু ব্যবস্থা আছে যে নদীর স্বাস্থ্যের জন্য কিছু পানি ছেড়ে দিতে হবে, আর কমপক্ষে কতটুকু পানি লোয়ার রাইপিয়ারেন্টকে দিতে হবে, তারও কিন্তু একটা প্রভিশন আছে। আমরা তার ভিত্তিতে যদি একটা কিছুতে আমরা এগোই, তারপরেও ভারতের সদিচ্ছার উপর নির্ভর করবে যে তারা এদিকে এগোবে কিনা।
ভারতের মূল যুক্তি ছিল যে তাদের প্রাদেশিক সরকার এটাতে আপত্তি করছে, কিন্তু এটা হলো এমন একটি বিষয় যেটাতে তো বাংলাদেশ তো কোনো প্রাদেশিক সরকারের সাথে লেনদেন করতে পারে না। তাদের অভ্যন্তরীণ সমস্যা তাদেরকে সমাধান করতে হবে। আমরা চাই যে তারা তাদের সেই সমস্যার সমাধান করুক অথবা না করুক, আমাদের যে পানির ন্যায্য হিস্সা সেটা আমাদেরকে দেখ। এটা কোনো আন্তর্জাতিক আইন বলবে না যে একটি আন্তর্জাতিক নদীর 100% পানি অন্য দেশ সম্পূর্ণ আটকে দিতে পারে। আরেকটা জিনিস নিয়ে আমরা একটা টানাপোড়েন দেখলাম, বিশেষ করে সরকার পরিবর্তনের পরপরই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় কিছু ঘটেছে, সেটা যেমন সত্যি, আবার সেই ঘটনাকে মানে বেশটা বাড়িয়ে বলার একটা চেষ্টা ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের কোনো কোনো গণমাধ্যমের ভিতরে আমরা দেখেছি। আমরাও ফ্যাক্ট চেক করে দেখেছি তারা যতটা বলছে ততটা সত্যি না, আবার একেবারে ঘটে নাই সেটাও বলার সুযোগ নেই। ফলে সেটাও একটা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, তাদের নিরাপত্তা, সেটাও আপনার সরকারের একটা বড় প্রায়োরিটি হওয়া উচিত কিনা? এটা প্রায়োরিটি হওয়া উচিত এবং এটা প্রায়োরিটি আমি আপনাকে বলছি এই জন্য যে দেখুন, যে কোনো এ ধরনের ঘটনাই কিন্তু অগ্রহণযোগ্য, কিন্তু যদি আপনি তর্কের খাতিরে দেখেন, শুধু কি মাইনরিটিদের বাড়িঘরেই হামলা হয়েছে? মেজরিটি কমিউনিটির বাড়িঘরে হামলা হয়নি? হয়েছে। কেন হয়েছে? প্রধানত রাজনৈতিক জিঘাংসার কারণে হয়েছে। সেটা উচিত না, কিন্তু একটা সময় আছে যখন এগুলি সেন্টিমেন্টকে সবসময় সামাল দেওয়া যায় না। সামাল দেওয়া কিন্তু চেষ্টা হয়েছে এবং সাফল্যও এসেছে। আপনি খেয়াল করে দেখুন যে এমনকি যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের সংগঠনের কর্মীরা গিয়ে পাহারা দিয়েছে বিভিন্ন মন্দির, আক্রমণ যাতে হতে না পারে, এই সেন্টিমেন্টটা যাতে, সেটা তো এখন ধরুন স্তিমিত হয়ে গেছে। কিন্তু বিভিন্নভাবে সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে কিন্তু ভারতীয় মিডিয়া, আপনি শুধু পশ্চিমবঙ্গ বলছেন, পশ্চিমবঙ্গ শুধু বললে চলবে না, সমস্ত ভারতীয় মিডিয়াতে এটাকে চরমভাবে এক্সাজারেট করে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যাতে করে একটা অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট সৃষ্টি হয়। আপনারা সেটা কন্ডেম করেছেন আনুষ্ঠানিকভাবে সেই সব মিডিয়ার কাছে? আমরা যখন সুযোগ হয়েছে বলেছি যে এটি আউট অফ প্রপোর্শন ব্লো আপ করা হয়েছে, এটা আমরা বলেছি। কন্ডেম করলে তো কোনো লাভ নেই। আমরা চাই যে এটা যেন স্থিমিত হয়ে আসে। এই ধরনের প্রচারণা এটা কারোই কোনো উপকার করছে না। এটা কোনো সম্প্রদায়ের উপকার করছে না, কোনো দেশের উপকার করছে না, বা ভারতীয়দেরকে বা এটা কি সুবিধা দিচ্ছে। তারা বিশ্বব্যাপী একটা বাংলাদেশে একটা বদনাম করতে পেরেছে অনেকখানি, কারণ তাদের লোকজন আছে পৃথিবীর সবখানি। সেটাকে আমরা যে একেবারে মুখোমুখি বা মোকাবেলা করতে পারিনি তাও না, আমাদের লোকেরাও সেটা দেখেছে এবং ফ্যাক্ট চেক করতে গিয়ে অনেকখানি দেখা গেছে এগুলি মিথ্যা। আপনি যদি একটা মিথ্যা বলেন তাহলে কিন্তু মানে দুটো সত্য থাকলেও সেটাকে মিথ্যা বলে মনে হবে মানুষের কাছে। জি, তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে, তিস্তা নিয়ে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে তো দেন দরবার, আলোচনা, বার্গেনিং চলছে। এর মধ্যে চীন সেখানে বিনিয়োগে অনেকদিন ধরে আগ্রহী, গেল আওয়ামী লীগের সরকারের সময় থেকেই। এখন কি যদি আপনারা ভারত খুব দ্রুত এটা সমাধান না করতে পারে, তাহলে আমরা সাম্প্রতিক বন্যাটা দেখলাম কি পরিণত হলো আমাদের একটা অসময়ের, এবং আবারও বন্যার আশঙ্কা রয়েছে, এখন আমাদের 7-8টা জেলায় বন্যার সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে কি চীনের সঙ্গে তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের নীতিগত কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে? এটা একটু স্পেকুলেটিভ হয়ে যাবে আমি যদি বলি কিছু, কারণ বিষয়টা হলো, আমি যতটুকু জানি সেটা হলো যে আমাদের পক্ষ থেকে কিন্তু চীনের কাছে প্রস্তাব রাখা হয়েছিল প্রথমে, তারপরে চীন আগ্রহী হয়েছে এখানে ইনভেস্ট করতে। এখন আমরা তো ভারসাম্য নীতিতে বিশ্বাস করি, কিন্তু সর্বোপরি আমাদের স্বার্থ রক্ষাটা হলো আমাদের মূল কাজ। যদি দেখা যায়, আমি একেবারে থিওরিটিক্যাল ভিত্তিতে বলছি, যে যদি দেখা যায় যে কোনো অবস্থাতে আমরা তিস্তাতে কোনো পানির হিস্সা পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের তো চেষ্টা করতে হবে যে আংশিক সমাধানের জন্য আমরা কিছু পানির একটা রিজার্ভার ছোটোখাটো সৃষ্টি করতে পারি। খুব বড় কিছু কিন্তু হবে না। আমরা যদি চীনের সাথে আমাদের যে প্রকল্প নিয়ে কথা হচ্ছিল, সেটা হলো কিন্তু আমাদের সম্পূর্ণ প্রয়োজন যে মিটবে তা কিন্তু না, কিন্তু একেবারেই কিছু না পাওয়ার চেয়ে খানিকটা পানি যদি আমরা রাখতে পারি, সেটাতে আমাদের কিছু প্রয়োজন মিটতে পারে, এদিকে আমরা তখন যেতেই পারি। এটা আমি একেবারেই থিওরিটিক্যাল ভিত্তিতে বলছি, এখন পর্যন্ত এই নিয়ে কোনো কথা হয়নি আমাদের মধ্যে। আপনি বা আপনার পররাষ্ট্র সচিব বা প্রধান উপদেষ্টা খুব দ্রুতই কি বাইল্যাটারাল কোনো সফর, বিশেষ করে ভারত সফর কিংবা চীন সফরের চিন্তা ভাবনা করছেন কিনা? দেখুন, এক্ষুনি এটা নিয়ে কিছু বলা যাবে না, এই জন্য যে আমরা এই মুহূর্তে পাইপলাইনে নাই, কারণ এখন আমাদের সামনে একটা ইউএনজি এর মিটিং আছে, একটি কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্টের মিটিং আছে। কাজেই এর মধ্যে আরেকটা বাইল্যাটারাল অ্যাকোমোডেট করা কঠিন হবে, কারণ বিশেষ করে প্রধান উপদেষ্টার জন্য দেশে থাকাটাও খুব গুরুত্বপূর্ণ, যেহেতু একটা ক্রান্তিকাল চলছে। এই সময় তার উপস্থিতি অনেক কাজ অনেক সহজ করে দেয় অন্যদের জন্য, অন্যান্য
ডিপার্টমেন্টে। কাজেই ছোটোখাটো সিদ্ধান্তে চটচট নেওয়া যায় উপস্থিত থাকলে। এই কারণে কিন্তু আপনারা জানেন যে আমরা তার নিউ ইয়র্ক সফরও যতটুকু না হলেই নয় ততটুকু রেখেছি। আমরা ওনার নিউ ইয়র্ক সফর নিয়ে বাকি কথা বলবো। সেই সাথে র্যাবের উপর একটি নিষেধাজ্ঞা রয়েছে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। র্যাবের কিছু সংস্কারও হচ্ছে, সেটা ডোনাল্ড লো আওয়ামী লীগ সরকারের সময় এসে বলেছে। এবারও তাদের র্যাব নিয়ে মনোভাব আগের মতো নেতিবাচক না বলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার কতখানি আশাবাদী? জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সহ আপনারা যাচ্ছেন, কত বড় টিম যাচ্ছে এটি নিয়ে এক ধরনের আলোচনা আছে ফেসবুকে, যে এবার খুবই ছোট টিম। আসলে কতজন যাচ্ছেন এবং সাইড লাইনে কোনো বৈঠক চূড়ান্ত হলো কিনা এখন পর্যন্ত? এটা নিঃসন্দেহে যে বিশাল টিম আগে যেত তো সে ধরনের অনেক ছোট হবে। কিছু প্যারাফার্নালি আছে, যেমন সিকিউরিটি, মিডিয়া প্রোটোকল একেবারে অল্প সামান্য কয়েকজন, সব মিলে কিন্তু ডেলিগেশন আমরা যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করেছি। ব্যয় সংকোচনেরও আমাদের ইচ্ছা আছে। আর ওখানে সাইডলাইনে কিছু মিটিং হবে। আমি এখনই আপনাকে সেটা কনফার্ম করছি না, কিন্তু আগামী 2 দিনের মধ্যে এটা মোটামুটি দাঁড়িয়ে যাবে যে কী হচ্ছে। কিছু মিটিং তো অবশ্যই হবে, কিছু কলনও হবে অন্যদের দ্বারা ওনার প্রতি। তো ওইগুলি আমরা আগামী দিন 2-1-এর মধ্যে আশা করছি যে একটা ফাইনাল পজিশন দাঁড়িয়ে যাবে। জি স্যার, দুর্নীতি গেল সরকারের বিরুদ্ধে অভিযোগের একটা বড় জায়গা, টাকা পাচার বলে, দুর্নীতি বলে, এবং প্রকল্পের ব্যয় বাড়তি করা। আপনারা আজকেও বৈঠক করেছেন, সেখানেও সেগুলো আলোচনা আছে। ফলে আমাদের এই প্রকল্পগুলোর সঙ্গে চীন, জাপান, রাশিয়া, এমনকি প্রতিবেশী ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র অনেকেরই বিনিয়োগ রয়েছে। ফলে চলমান যেসব প্রকল্প সেগুলোর ক্ষেত্রে কোনো বাধা হবে কিনা, এবং সেটি আবার বিদেশি বিনিয়োগকারীদেরকে কোনো রং মেসেজ দেবে কিনা বাংলাদেশ নিয়ে? দেখুন, আমার ব্যক্তিগতভাবে একটা মতামত আছে, সেটা আমি মনে করি যে অনেকেই সেটার সাথে একমত হন। সেটা হলো যে আন্তর্জাতিক কোনো চুক্তি যখন আমরা সই করে ফেলবো, আমাকে কিন্তু আমার স্বার্থ দেখতে হবে তার আগে, সই করার আগে, যে আমার স্বার্থ ঠিক আছে কিনা। আপনি যখন সই করলেন তখন একটা কমিটমেন্ট কিন্তু আপনার এসে গেছে, সেই কমিটমেন্ট আপনাকে রক্ষা করতে হবে। যদি আপনি বোঝেনও যে এটাতে আমার স্বার্থ পুরোপুরি রক্ষিত হয়নি, সেটাতে যদি আপনি কোনো দুর্নীতির কোনো সুস্পষ্ট প্রমাণ পান, সেটা নিয়ে কাজ করা যেতে, আলাদাভাবে কাজ করা যেতে পারে। কিন্তু আদারওয়াইজ যে চলমান প্রকল্প নিয়ে যে চুক্তি আছে সেই চুক্তি আমাদের মেনে চলতে হবে। 1, 2 হচ্ছে যে যেগুলি চুক্তি হয়নি কিন্তু পাইপলাইনে আছে, সেগুলি নিয়ে চুক্তি হয়নি এখনও, পাইপলাইনে আছে আলোচনা, সেখানে আমাদেরকে দেখতে হবে যে আমাদের স্বার্থ যেন ঠিকমতো রক্ষিত হয়। দুর্নীতির যে ব্যাপক অভিযোগ ছিল এবং তার অনেক কিছুই এখন মানুষের কাছে স্পষ্ট, সেগুলি যাতে একই অবস্থা আবার না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা জানি যে আমাদের দেশে অধিকাংশ প্রকল্পের, মেগা প্রকল্পগুলোতে ব্যয়ের ধরন দেখা গেছে যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ অনেক ক্ষেত্রে। এটা তো কোনো কারণ হতে পারে না, এটা তো কোনো গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। উপদেষ্টা সহ সবার আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার কথা, বা জি, এটা সবাই দিয়ে দেবে, এটা খুব কঠিন না, কারণ প্রত্যেকেই আয়কর রিটার্ন দেন। আয়কর রিটার্নে তারা যে তথ্য দিয়েছেন আমি মনে করি যে আমার জন্য খুবই সহজ, কারণ আয়কর রিটার্নে আমার যে তথ্য আছে সেই তথ্যটুকু আমি দিয়ে দেবো। এর বাইরে আমার কোনো সম্পদও নেই। আমি মনে করি যে আমাদের কারোই তেমন না, তারা আমাদের এখানে তো কেউই ওই রকম না যারা বিরাট কোনো বেনিফিশিয়ারি হয়েছেন। গভীর সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে, ধারণা করা হয় এটি আমাদের জন্য খুবই স্ট্র্যাটেজিক একটা সিদ্ধান্ত। গেল সরকার একটা টেন্ডারও করেছিলেন, সেটাকে আপনার কন্টিনিউ করবেন কি? আমাদের দেখতে হবে যে এগেইন চুক্তি তো সই হয়নি, চুক্তি সই হয়নি, দেখতে হবে যে আমাদের যে চুক্তি আমাদের পক্ষে যাচ্ছে কিনা। পক্ষে যাচ্ছে কিনা মানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোম্পানিগুলো আসবে তারা অবশ্যই দেখবে তাদের জন্য লাভজনক হচ্ছে কিনা, না হলে কিন্তু তারা আসবে না। এবং রিস্ক ফ্যাক্টর ইত্যাদি সব দেখবে তারা, তারপরে তারা আসবে। এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু গত 15 বছর চেষ্টা করে কিন্তু কাউকে এখন পর্যন্ত আনতে পারিনি, আকৃষ্ট করতে পারিনি। জি, কাজেই যদি কাউকে আমরা আনতে পারি এবং সেটাতে যদি দেখি যে তাদের লাভ হবে কিন্তু আমাদেরও লাভ হবে, সেটাতে আমাদের যাওয়া উচিত হবে বলে আমি মনে করি। এটা আসলে আমার এলাকা না, যাদের এলাকা তারা দেখবেন। জি স্যার, বেগম জিয়াকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। ওনাকে বিদেশ পাঠানোর একটা দাবি ছিল, ওনারা সেটা চাইলে আপনারা অ্যালাউ করবেন কিনা? এবং তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও লন্ডনে আছেন, ফলে তাকে ফেরানোরও কোনো প্রচেষ্টা বা উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা এখনই? এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ পুরোটাই কিন্তু আইনগত ব্যাপার, তো আমি আসলে এটাতে জড়িত নই। কারণ যদি তাকে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হয় সেটা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং আইন মন্ত্রণালয় দেখবে যে ঠিক আছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় তো আসলে এখানে কিছু করার নেই। তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মানে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন না, বা উনি যদি আসতে চান
উনি যদি আসতে চান তখন সেটার অনুমতি তো দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অথবা যদি অনুমতির প্রয়োজন না হয় তাহলে তিনি আসবেন, সেটা দেখবেন লিগ্যাল অ্যাফেয়ার্স যারা দেখেন তারা। জি স্যার, আরেকটা ঘটনা হচ্ছে যে মিয়ানমার আমাদের আরেক প্রতিবেশী এবং তার সঙ্গে একটা টানাপোড়েন আছে এই রোহিঙ্গার মতো সংকট নিয়ে। আজকেও তারা আমাদের সীমান্তে গুলি ছুঁড়েছে, আমি বিকেলের খবর বলছি আপনাকে। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের শুরু করার ন্যূনতম কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আবার একটা থার্ড কান্ট্রি রিপ্যাট্রিয়েশনের বিষয়ে একটা আলোচনা শোনা যাচ্ছে, সেটা আসলে কতখানি কি? এটা দুটো পয়েন্ট, তো আমি খুব ছোট করে জবাব দিই। এক হলো থার্ড কান্ট্রি যেটা কথাবার্তা চলছে এ পর্যন্ত তার ফলাফল খুবই সামান্য। 2000 সামথিং মানুষ গেছে, যেটা আসলে কোনো সংখ্যাই না। একটা পসিবিলিটি আমরা প্রস্তাবের গুলোর মধ্যে দেখছি, সেটা হলো যে 10 বছর সময়ের মধ্যে 2 লাখ মানুষকে তারা নেবে, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আরও কেউ আরও কিছু সংখ্যা নেবে। 2 লাখ একটা সংখ্যা, যদিও সেটাও খুবই ছোট মানে প্রয়োজনের তুলনায়। যদি 10টি দেশ 10 লাখ মানুষকে নিয়ে যেত, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যেমন 2 লাখ নেবে, এরকম 2 লাখ করে যে আর 5টা দেশ বলতো যে নিয়ে যাবে, তাহলে কিন্তু সমস্যার সমাধান অনেকখানি আমাদের এখানেই হয়ে যেতে পারত। তবে এটার উপর মূল ভরসা করলে চলবে না। তাদের এই সমস্যার মূল সমাধান হচ্ছে তারা তাদের দেশে ফেরত যাবেন, তাদের গ্রামে তারা গিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করবেন, এটাই হলো সমাধান। সে লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। এই মুহূর্তে আমি কোনো সম্ভাবনা দেখছি কিনা, আমি রাইট এট দিস মোমেন্ট আমি সম্ভাবনা দেখছি না। কারণ রাখাইনে তারা যাবেন, রাখাইনে এখন একটা অত্যন্ত উত্তাল পরিবেশ বিরাজ করছে। যদিও একটা বড় অংশ আরাকান আর্মির দখলে চলে এসছে, নিয়ন্ত্রণে চলে আসছে, তাদেরকে আবার মিয়ানমার সরকার তাদেরকে ডিক্লেয়ার করেছে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে, অন্য কেউ করেছে বলে আমি জানি না। তবে এটা দেখতে হবে যে যখন স্টেবিলাইজ করে সিচুয়েশন, তখন যেন তাদেরকে ফেরত নেওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের এখনই কাজ শুরু করতে হবে। তারা আমাদের সীমান্তে এর একাধিকবার গুলি, আমাদের একজন বিজিবি সদস্যকেও ধরে নিয়ে গেছিল, একজন মারা গেছে। এরকম ঘটনা যদি ঘটতে থাকে সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে? এটি একটি জায়গা, পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গে আপনার সরকারের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ, অথবা রাখাইন আর্মির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ এ পর্যন্ত এস্টাবলিশড হলো কিনা? আরাকান আর্মির সাথে আপনারা জানেন যে সরকারি পর্যায়ে কোনো যোগাযোগ সম্ভব নয়, কারণ তারা স্টেট টু স্টেট, তো তাদের সাথে কিছু করা যাবে না। মিয়ানমার সরকার যদিও তাদের নিয়ন্ত্রণ খুবই সামান্য অবশিষ্ট এখানে রাখাইন রাজ্যে, তারপরেও তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। কারণ চূড়ান্ত বিচারে সেন্ট্রাল গভর্নমেন্ট এর সাথে তো একটা সেই গভর্নমেন্টটা যেটাই হোক, এক্স্যাক্টলি এই স্ট্রাকচার হয়তো থাকবে না আগামীতে 6 মাস পরে, 1 বছর পরে, 1.5 বছর পরে। যেই সরকার থাকবে তাদের সাথে আমাদের নেগোশিয়েট করতে হবে। পাশাপাশি যদি দেখা যায় যে একটি শক্তিশালী অথরিটি স্বীকৃত দাঁড়িয়ে গেছে এখানে রাখাইন রাজ্যে, তখন তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হতে পারে। সেটা তার আগে পর্যন্ত এটাকে অফিসিয়ালি যোগাযোগ করার কোনো সুযোগ নেই। স্যার, একদম শেষ সময়ে আমার ছোট্ট দুটো প্রশ্ন। একটা হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে মনে হয় বিদেশি রাষ্ট্রদূতদেরকে আমরা গণমাধ্যম সে একরকম মাথায় তুলে রাখি, এটা একটা কালচারের মতো পরিণত, এটা পাল্টানোর কোনো চেষ্টা করবেন কিনা? এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আপনার অফিসারদের সাংঘাতিক রকমের আপত্তি আছে, আপনি নিজেও ফরেন মিনিস্ট্রির অফিসার ছিলেন, ফলে এই অবস্থারও কোনো বদলাবে কিনা? আমি শুধু আপনাকে এটুকু বলতে পারি যে পরেরটা বলছি, আমি সারা জীবন চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে এসেছি ওপেনলি মিনিস্ট্রিতে। এবং যদি আপনি একেবারেই ব্যক্তিগত কথা বলেন, আমাকে কিন্তু একটু হিন্ট অন্তত মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, কোন পর্যায় থেকে সেটা আমি বলবো না, যে আমাকে 1 বছরের জন্য আরও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া। আমি বলেছি আমি সারা জীবন যেটা বিরোধিতা করে এসেছি সেই সুযোগ তো নেওয়া আমার পক্ষে এথিক্যালি সম্ভব না, এবং আমি সেটা নেইনি। হতোই এমনও কিন্তু আমি বলছি না, কারণ সরকারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তের প্রশ্ন থাকে সবসময়। এই মুহূর্তে আমরা যে চুক্তিগুলি বাতিল করেছি তার বিনিময়ে কিন্তু আমাদের কোনো অফিসারকে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছি না, এবং নীতিগতভাবে এটাই অবস্থান। আর বিদেশি এক্সট্রিম কোনো পরিবেশে, কোনো পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় সেটা হলো অন্য কথা। বিদেশিদের কালচার থেকে কিন্তু খুব সহজে বেরোনো যায় না, একদিনে আপনি বেরিয়ে আসতে পারবেন না। বস্তুত আমাদের এখানে তারা আমাদের অতিথি, তাদেরকে আমরা যেভাবে সম্মান করি পৃথিবীর অধিকাংশ দেশে সেরকম পরিস্থিতি নেই। তবে আমি মনে করি যে আসলে এটা একটা রেশনালাইজ করা উচিত আমাদের মিডিয়ারও। জি, অনেক ধন্যবাদ তৌহিদ হোসেন আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।